আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং সেই অর্থে সদ্য প্রাক্তন তৃণমূলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমাদি, আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। আমি অমৃতাংশু। নমস্কার। আপনি এতদিন ধরে মোটামুটি তৃণমূলে রয়েছেন, এতদিন ধরে মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন, কিন্তু শেষ পর্যন্ত সভাপতি হলেন, কিন্তু এত অল্প সময়ের মধ্যে সেইটা ছাড়তে হবে, এটা কখনো ভাবতে পেরেছিলেন? না, আগে মনে হয়নি একথা ঠিকই, কিন্তু আমি যেটা জন্যে সভাপতিত্ব ছাড়লাম সেটা, এবং অন্য যে কোনো যেসব পোস্টে আছি সবই ছেড়েছি, তো সেগুলো ছাড়লাম এই কারণে যে আমার মনে হয়েছে যে আমার মানে আনুগত্য কোথাও প্রশ্ন চিহ্নের মুখে, এবং আমার বিশ্বাসযোগ্যতা নিয়ে কোথাও হয়তো আমি প্রকাশ করে উঠতে পারিনি, কোথাও খামতি থেকে গেছে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু আমার এই সভাপতি হয়ে একটা দলের পক্ষ থেকে থাকা উচিত না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে আপনার এই যে মোহভঙ্গের জায়গাটা, সেটা কি তাহলে একদমই তাৎক্ষণিক? ওই কালকে তৃণমূল ভবনটাকে দখল করার পরেই এই যাবতীয় সিদ্ধান্ত? তার আগে কোনো ক্ষোভ বিক্ষোভ কিচ্ছু ছিল না? না, ঠিক মোহ বলে কিছু ব্যাপার হয় না। মোহভঙ্গ অথবা মোহ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে প্রশাসনে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের আগের সরকারে, এবং অন্য সময় তিনি একজন নেত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের, যে দলটা আমি করেছি। সেইখানে যেহেতু ওইখানেও আমাকে তার অনুগত সৈনিক হিসেবে থাকতে হবে, আর এখানেও তার অনুগত সৈনিক হিসেবে থাকতে হবে, মোহের কোনো ব্যাপার নেই। আমি যখন করব তখন আনুগত্য তো আমাকে রাখতেই হবে, বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে, কনফিডেন্স, রিলায়েন্স, এগুলো ছাড়া তো কোনো কাজ চলতে পারে না। সেইখানে কোথাও আমার মনে হয়েছে যে কালকের ঘটনাটা মানে কোথাও আমার অক্ষমতা প্রকাশ করেছে আর কি, আমার ব্যর্থতা প্রকাশ করেছে। আমি কারুকে দোষ দিচ্ছি না, আমি নিজেকেই দোষ দিচ্ছি। মানে পুরোটাই, মানে আমি এটাই বোঝার চেষ্টা করছিলাম। দেখুন, অনেক রকম আলোচনা হচ্ছে, তো অনেকে অনেক রকম কথা বলছেন। আমি আপনার বক্তব্যটাও শুনছিলাম, তার মধ্যে আপনি বলছিলেন যে আপনাদের কোনো কাজই, মানে মন্ত্রিত্ব হিসেবে, যেটা কুণাল ঘোষ বলছিলেন যে আপনার এত মন্ত্রিত্ব ছিল যে মন্ত্রিত্ব একদমে আপনি বলতে পারবেন না আর কি। তো সেই জায়গার থেকে আপনি বলছিলেন যে ছিল হয়তো, কিন্তু সেগুলো কোনো কিছুই নামকাও আসতে, তো মানে সেগুলো নিয়ে কোনো ব্যাপার ছিল না আর কি। না, নাম কাবাস্তে মানে কি? আমার ব্যাপার হচ্ছে প্রশাসনের যেটা মুখ্যমন্ত্রী বলবেন সেটাই বাকি যারা আছে তাদের তো করতে হয়। আমি কোথাও কোনো দিন পূর্ণমন্ত্রী হইনি, সেটা আপনি নিশ্চয়ই জানেন। আমি MIC হইনি, আমি MOS থেকেছি দপ্তরে, আর কয়েকটি দপ্তরের, এবং কয়েকটি দপ্তরের MOS ইন্ডিপেন্ডেন্ট চার্জ থেকেছি। ফলে আমি কখনো পূর্ণমন্ত্রী হইনি। তা সত্ত্বেও কিন্তু আমার পরে যারা মন্ত্রী হয়েছেন তারা পূর্ণমন্ত্রী হয়ে গেছেন, কিন্তু আমি আমার আনুগত্য কখনো ছাড়িনি, কারণ আমি সেই কথা মেনে চলেছি। হয়তো এটা খুব একটা কারোর কাছে বড় ব্যাপার না হতে পারে, কিন্তু আমার পরে যারা মন্ত্রী হয়েছেন, যারা আমার মতন MOS হয়েছিলেন অথবা ইন্ডিপেন্ডেন্ট চার্জ MOS হয়েছিলেন, তারা পরে MIC হয়ে গিয়ে সই করছেন, আমি কিন্তু তার তলায় সই করছি। আপনি তো একটা সংস্থা চালান, আপনি জানেন যে কোন কোন জায়গায় যদি আপনার কর্মীরা যারা সিনিয়র স্টেজে থাকে, তারা যদি তার নিচে তার জুনিয়ররা উপরে সই করে, নিচে সিনিয়ররা করে, তাহলে কি হয়। কিন্তু আমি এগুলো মেনে নিতাম, কারণ আমার ওই আনুগত্যের প্রকাশ, কিন্তু কোথাও হয়তো ব্যর্থ হয়েছে। মানে এগুলো আপনার মনের মধ্যে তখন থেকেই আস্তে আস্তে এই ক্ষোভ বা অভিমান, যেভাবেই দেখুন আর কি, এগুলো তৈরি হয়েছিল। প্রকাশ করেন নিয়ে তো আপনি একদম অনুগত এবং শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে হয়তো প্রকাশ করেননি, কিন্তু এই ক্ষোভগুলো ছিল। না, মনের ভেতর ক্ষোভ, সেটা তো, আমি তো আর মানুষের ঊর্ধ্বে কিছু নয়, সুতরাং ক্ষোভ থাকতেই পারে, সব মানুষেরই থাকে, সব তো আর ভালো সবসময় থাকে না, ক্ষোভ থাকতেই পারে, আমারও ছিল। কিন্তু সেই ক্ষোভটাকে একটা জায়গার মধ্যে বেঁধে রাখা, সেটা আমি মনে করেছি যে সেটাই আমার মনুষ্যত্বের পরিচয়, তার জন্য আমি আনুগত্য দেখিয়েছি। ক্ষোভটাকে আমার ওই মানে আনুগত্যের ওপরে উঠতে দিই।
তাকে তার সীমার মধ্যে রাখতে চেষ্টা করেছি। এবার সেই জায়গার থেকে মানে ধরুন তৃণমূলের এই কালীঘাটপন্থী তৃণমূলের আর কি যাবতীয় পদগুলোর থেকে আপনি যে পদত্যাগ করলেন, সেখান থেকে বেরিয়ে ঋতব্রতদের সঙ্গে যোগ দেওয়া, এটা কি রাজনৈতিক সিদ্ধান্ত একদমই আপনার কাছে? না না, আমি এটা একটা কথা বলি যে আমি কিন্তু ঋতব্রতদের সঙ্গে যোগ দিয়েছি, কি করেছি এরকম কথা কোথাও বলিনি। আমি আজকে গিয়েছি, সিদ্ধান্তটা নিয়েছি, আজকে সিদ্ধান্তর কথা আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছি এবং তারপরেই আপনাদের কাছে এটা আমার জানানো। আর আজকে আমি গিয়েছিলাম, আজকে খোলা ছিল শনিবার। আপনি যদি দেখেন যাহলে আমি 3 তারিখে জুন মাসের আমাকে এই পদ দেওয়া হয়েছিল, তারপর থেকে আমি একদিনও ভবনে যাইনি এমনটা হয়নি। 22 তারিখে আমাকে বলা হয়েছিল কালীঘাটে যেতে, ছাত্র যুবর মিটিংয়ে থাকতে আমি থেকেছিলাম। আর 1 জুলাই দক্ষিণ কলকাতার মিটিং হয়েছিল মহারাষ্ট্র নিবাসে, আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমি থেকেছিলাম। এর বাইরে আমি কোনো দিন একটা দিন কামাই করিনি। আমার যে টাইমে থাকার কথা 4টে থেকে 6টা, আমি 4টের আগে গিয়েছি এবং 6:15, 6টা, 6:15 কিংবা 6:15টারও বেশি এরকম থেকেছি। সুতরাং আমি এই কাজটা সব সময় করে গেছি। ফলে আমার মানে এই যদি কেউ বলে যে মানে আপনি কি প্রশ্নটা যেন করেছিলেন আমি বলতে না, আমি জিজ্ঞেস করছিলাম যে এই যে এটা সম্পূর্ণ, দেখুন রাজনীতিকদের তো পুরো অধিকার আছে আজকে এখানে থাকার, কালকে ওই দিকে যাওয়ার, তো সেই হিসেবেই আপনি কি এই সিদ্ধান্তটা একদম রাজনৈতিক সিদ্ধান্ত? আমার মনে পড়েছে, আমি ঋতব্রত না না না, আমি গিয়েছি, কোথায় যাব? আমি তো কাগজপত্রগুলো একটা লোকের সাথে কথা বলবো, তা আমি 2-4টে লোকের সাথে কথা বলে আমায় সেগুলোকে জোগাড় করতে হবে। আজ আমি তো সরকার পক্ষের ঘরে গিয়ে বসবো না, আমি তো বিরোধী দলের পক্ষের ঘরে গিয়েই বসবো। যারা যেখানে বিরোধীরা, সে কে কী বিরোধী না বিরোধীর ব্যাপার নেই, যেটা বিরোধী দলের কক্ষ অ্যালটেড হয়েছে আমি সেখানে সেই কক্ষে বসেছি। সেখানে যদি ঋতব্রতরা থাকে তাহলে ঋতব্রতরা ছিল। এই অবধি আমি তো কোথাও বলিনি যে আমি ঋতব্রতদের সঙ্গে করে মানে আমি তার পন্থী হয়ে গেলাম কি সেটা তো আমি কোথাও বলিনি। না, আসলে দেখুন, মানে যাবতীয় যে প্রশ্ন যে জায়গার থেকে আসছে সেটা আপনাকেও জিজ্ঞেস করব, কারণ এগুলো আপনার সম্পর্কে বলছে। কিন্তু ধরুন বিধানসভা, এখন তো এই মুহূর্তে আপনি বিধানসভার সদস্য নন, আপনি মন্ত্রী নন, ফলে বিধানসভাতেই যেতে হবে, বিরোধী দলের কক্ষেই বসতে হবে, এরকম বাধ্যবাধকতার জায়গাও তো খুব একটা নেই। মানে এই প্রশ্নগুলো উঠছে আর কি, ওই জন্যই একটু পরিষ্কার করছিলাম আপনার কাছ থেকে। না, এই কাগজগুলো নিতে গেলে বিধানসভায় যেতে হবে, এই কাগজগুলো নিতে হলে বিধানসভাতেই যেতে হবে এবং সেই বিধানসভাতেই গিয়েছি আমি। এবং সেখানেই বিধানসভাতে গেলে তো কোথাও কাগজগুলো নিয়ে বসবো, তো কোথায় বসবো? সেখানে তো আর সরকার পক্ষের ঘরে বসবো না। আমার কাগজপত্রগুলো জোগাড় করব, কারোর সাথে কথা বলবো, কোনো যারা ওখানকার লোক আছেন আর কি, যারা কর্মরত, তো তাদের সাথে কথা বলবো, কোথায় বলবো? সেই জন্যই গেছি। এমনি ঘটনাচক্রে অবশ্য ধরে নিচ্ছি, আপনি যেটা বললেন ঘটনাচক্রেই আর কি, মানে পরিস্থিতি অনুযায়ী আপনাকে ওখানে গিয়ে বসতে হয়েছিল। আমার একটা কথা বলুন, এই যে ঋতব্রতরা দাবি করছেন যে আসলে তো এটাই তৃণমূল, এটাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, প্রতীকটাও তাদের বলেই তারা দাবি করছেন, আপনি মানেন সেটা? ওটাই আসল? আমি এই প্রসঙ্গের মধ্যেই যাইও নি, যাবও না। তার কারণ হচ্ছে এটা সাবজুডিস আছে, একটা দিকে কোর্টে আছে, হাইকোর্টে আছে, আবার আর একটা দিকে ইলেকশন কমিশনের কাছে রয়েছে। সুতরাং আমি এই ডিসপিউটের মধ্যেই যাব না এবং যেতে চাইও না। ঠিক আছে, আপনাকে এইটা আমি বুঝতে পারছি, মানে আপনি সদ্য পথটা ছেড়েছেন, তাদের সঙ্গে এই হারের পরেও এত আত্মিক একটা যোগ ছিল, আপনি ছেড়ে যাননি, ফলে আপনার হয়তো খারাপ লাগছে গোটা বিষয়টায়। আমি জাস্ট ওই ভাগাভাগির জায়গাটা নিয়ে বা কোনটা আসল কোনটা নকল এটার মধ্যে যাচ্ছি না। ঋতব্রতরা যেভাবে দূরত্ব তৈরি করেছেন কালীঘাটের সঙ্গে, সেইটার সঙ্গে আপনি যেভাবে দূরত্ব তৈরি করলেন, এই দুটোর কি একটু ফারাক আছে বলতে চাইবেন আপনি? না, আমার সাথে আমাকে কালীঘাটে তো ডিউটি দেননি, আমাকে ভবনে ডিউটি দিয়েছিল। ফলে কালীঘাটে তো আমি যাচ্ছিলাম না, গত কিছুদিন ধরেই আমি কালীঘাটে যাইনি, আমি তো ভবনেই ছিলাম। না, কালীঘাট মানে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি, ছেড়ে দিয়েছি, ফলে আর কি, মানে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের একই রকম ঘনিষ্ঠ আছেন, না সেই দূরত্ব তৈরি হলো একটা? কি করে থাকবো? আমি তো ছেড়ে দিয়েছি পদ,
তো ঘনিষ্ঠ কি করে থাকবে? সেই ঘনিষ্ঠ মানে নেই বলেই তো উনি বলছেন যে প্ল্যান করে করেছি, এ করে করেছি, এসবের কথা উঠছে আর কি। যাই হোক, হ্যাঁ, এইটার থেকেই মানে ঘটনাচক্রে দেখুন, ঋতব্রতরা তারা দূরে চলে যাওয়ার পর ঠিক যে কথাগুলো শুনতে হয়েছে, আপনার ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় সদ্য যে তিনি সাংবাদিক সম্মেলন করলেন অনলাইনে আর কি, তাতেও তিনি যথারীতি আপনাকে ব্যাগেজ আছে বলে আপনি চলে গেলেন, দূরত্ব সৃষ্টি করলেন, এবং ঋতব্রতদের ক্ষেত্রেও যেভাবে গদ্দার বলেছিলেন আপনাকেও ঘুরিয়ে তাই বললেন। এটা এক্সপেক্ট করেছিলেন? কখনোই এক্সপেক্ট করি না। উনি নিজেও জানেন আমার কোনো ব্যাগেজ নেই, সুতরাং উনি নিজেও জানেন সেটা। যদি ব্যাগেজ থাকতো তাহলে উনি আমাকে স্টেট প্রেসিডেন্ট করলেন কেন? তো যাই হোক, উনি যেটা বলতে চাইছেন হয়তো হয়তো আমি জানি না, যে আমার ছেলে গেছে ওই ঋতব্রতদের সাথে। যেদিনকে থেকে নভোটেলে আমার ছেলে যেদিন গেছে 22 তারিখে, সেই দিনকেই আমি কালীঘাটে ছিলাম ঘটনাচক্রে। সেদিনকে ছাত্র যুবর মিটিং ছিল, উনি আমাকে থাকতে বলেছিলেন। আমি সেদিনকে গিয়েই ওনাকে বলেছিলাম যে আজকে আমায় ছেড়ে দিন, আজ ও গেছে ওখানে। উনি বলেছেন না, ও গেছে ঠিক আছে, তুমি থাকো। আমি সেটা শুনেছিলাম, শুনে থেকে গিয়েছিলাম। এখন যদি উনি বলেন, আর যদি উনি বিশ্বাস না করেন যে সেই 22 তারিখ থেকে গতকাল রাত্রি অবধি, যতক্ষণ না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ছেড়ে দেব, যে দিদি যতক্ষণ না আমাকে ফোন করে বললেন ততক্ষণ অবধি, সেটা যতক্ষণ ততক্ষণ সেই কদিন ধরে আমি কোনো পলিটিক্স নিয়ে আমার ছেলের সাথে কথা বলিনি। আমি এই ওরা কি করছে নভোটেলে আর আমরা কি করছি বিধান কি বলে ওই কালীঘাটে অথবা আপনার মেট্রোপলিটনে, এই সম্পর্কে আমি কোনো আলোচনাই করিনি। এটা হয়তো কেউ বিশ্বাস করতে পারে, কেউ না করতে পারে, সেটা আমার কিছু যায় আসে না। আমি মনের দিক থেকে আমি নিজে পরিষ্কার যে আমি কখনো করিনি। আমাদের পাড়ার, আমি যেখানে থাকি তার ছেলেরা বলতে পারবে, আমাদের ড্রাইভার বলতে পারবে, বলবে যে যাবেন নাকি দিদি দাদার অফিসে? আমি বলছি না, দাদা অন্য দল করে, আমি অন্য দল করি। সুতরাং ওখান থেকে বাড়ি চলে আসতাম, আগে যাচ্ছিলাম যতক্ষণ না এই প্রসঙ্গ 22 তারিখের আগে uঠেছে, ততক্ষণ যাচ্ছিলাম ওর অফিসে বসতাম। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনি নাকি বিগত কিছুদিন ধরেই পদত্যাগ করতে চাইছিলেন, এটা কি সত্যি? বিগত এই যে বললাম না আপনাকে যে 22 তারিখেই আমি বলেছি যে আমাকে ছেড়ে দিন। আমি তো বলেছি, উনি ছাড়েননি। উনি তখন বললেন যে না করো, তো করো। আমি করছিলাম তো। তা এখন হঠাৎ উনি মনে হলে যে আমি সবচেয়ে দিয়ে দিয়েছি ওদের হাতে, আমি কি করে ওদের হাতে দেবো? এ কি কোনো কথা হলো? কোনো কারোর সাথে আমার সাথে দেখাই হয়নি। আমি পুরোক্ষণ যেমন থাকার ছিলাম, ওই ঘরে ওরা প্রবেশই করেনি কেউ। তা আমার অফিসে তো আমি বসেছিলাম। তা আমি কোথায় যাব ওদের আর মানে আটকাবার জন্য? কোন জায়গায় যাব? পার্টি অফিসে কেউ ঢুকেছে, আমার ঘরে আসেনি, আমি বসেই ছিলাম। আমি আমার সময়ে বসে 6:20 কিংবা 22-এ আমি ওখান থেকে বেরিয়েছি, প্রত্যেক দিনের মতন। এর মধ্যে কোনো হেরফের ছিল না। মানে এটা 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 কি দিদি একটু মানে এই প্রশ্নটা ওঠে আর কি, যে আপনি পার্টি অফিসে রইলেন, সেই পার্টি অফিসেরই ভেতরে যে দলকে নিয়ে এতটা, যে গোষ্ঠীটাকে নিয়ে এতটা প্রবলেম হচ্ছে, তারা ঢুকলো একটা ঘরে গেল, সেগুলো আপনারা কিছু টের পেলেন না বা আপনাদের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া থাকলো না? যেখানটা আমি বলে দিই, তারা যে ঢুকলো, যে ঘরে ঢুকলো, তাহলে সিকিউরিটিরা কি করছিল ওখানে? ওই সিকিউরিটিগুলো আমার কন্ট্রোলে নেই। যারা সিকিউরিটি দিয়েছে সেটা তাদের জিজ্ঞেস করবে, তারা বলবে যে তারা কি করে ঢুকলো, বেরোবে, ওখানে ঢুকলো কি করে। আমার ঘরে তারা আসেইনি, তাদের সাথে আমার সাক্ষাৎই হয়নি। তো আপনি এই হারের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, আজকে আপনিও চলে এলেন, মানে এরপর আস্তে আস্তে এই মানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক তৃণমূলের কি ভবিষ্যৎ আপনি দেখতে পাচ্ছেন? কী করে বলবো? আমি তো আর ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি জ্যোতিষীও নই। সময় বুঝিয়ে দেবে কোথায় কে আছে, আমিও দেখব সময়ের সাথে সাথে যা হয়। আমার একটা জিনিস জানতে দিদি, যেহেতু এত দীর্ঘদিন ধরে আপনি মন্ত্রী ছিলেন, কাছ থেকে দেখেছেন, আমার খুব জানতে ইচ্ছে করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করাটা, এই যে বললেন যে আপনাদের এতটা চাপের মধ্যে থাকতে হতো, প্রায় আপনার এতদিনের পারফরমেন্সের পরেও আপনাকে পূর্ণমন্ত্রী করা হয়নি, বা বাজেটের ক্ষেত্রেও দেখছিলাম আগের সাক্ষাৎকারে বলেছেন যে বাজেটের খানিকক্ষণ আগে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে আপনি জানতে পারতেন যে এইটা বাজেটটা হচ্ছে, আমরাও দেখেছি চিরকুট দেওয়া হচ্ছে, মাঝখানে আপনাকে অ্যানাউন্স করতে হলো।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এইভাবে তার মন্ত্রিসভায় তার সঙ্গে এইভাবে জাস্ট রাবার স্ট্যাম্প হয়ে থাকাটা কতটা কঠিন? না দেখুন, কঠিন তো কাজ থাকেই, কঠিন তো হয় অনেক কাজ, কিন্তু মেনে নিতে হয় অনেক সময়। সেটা মেনে নিয়েছিলাম ওই আনুগত্যর জন্য। কারণ এটাও তো ঠিক একই সঙ্গে যে উনি আমাকে 11 সালে মনোনয়ন দিয়েছিলেন, 16 সালে হেরে যাওয়ার পরে আমাকে 17-র উপনির্বাচনে দক্ষিণ কাথি থেকে আমাকে দাঁড় করিয়েছিলেন, যেটা হচ্ছে এখনের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব বাসস্থানের জায়গা। সেখান থেকে উনি আমাকে টিকিট দিয়েছিলেন উপনির্বাচনে। তারপরে আমি আবার 17-এ আমি মন্ত্রী হয়েছি। তো যাই হোক, সেটা আমি এমওএস হই অথবা ইন্ডিপেন্ডেন্ট চার্জ হই, মানে হয়েছিল। তো এইগুলো তো আমাকে মনে রাখতে হবে, এটাই আমাদের শিক্ষা, যে যতটুকুন পাও সেটাকে মনে রাখতে হবে। কিন্তু এই বিশ্বাসের জায়গাটা যদি ভেঙে যায় তাহলে তো আর কিছু থাকে না। সেই জন্য আপনি একজন আইনজীবী এবং অত্যন্ত দৃঢ়চেতা মহিলা, মানে বিশেষ করে মন্ত্রী থাকার সময় আপনাকে দেখেছি অত্যন্ত কড়া মেজাজের আর কি, সেই অর্থে দৃঢ়ভাবে সব কিছু হ্যান্ডেল করতেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা যখন প্রশ্নটা ওঠে যে তখন ক্ষমতার সঙ্গে আপনি থাকতে চাইতেন বলে কোনোদিন কোনো কিছু বলেননি, ওটা আনুগত্য না, আসলে ক্ষমতা প্রিয়তা, আপনি কি বলবেন? না, ক্ষমতাই তো ছিল না, ক্ষমতা প্রিয়তাটা কি হবে? আপনি আগে বললেন না, আমি তো আগেই বললাম যে কতটা ক্ষমতা ছিল তো সেটা বুঝতে হবে। তো সুতরাং ক্ষমতা প্রিয়তা না, উনি এই জায়গা, আমার কোনো ক্ষমতা ছিল না, এটা আধিকারিকদের ঢুকলেও বলবে। কারণ এটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার, তিনিও জানেন বলে, যেদিনকে বাজেট তার কিছুদিন আগেই উনিও দাঁড়িয়ে বলেছেন যে বাজেট ওই রকম হবে না যে চন্দ্রিমা পড়ে দাও। সুতরাং বুঝতে পারছেন তো, তাহলে তারাও জানতেন আর। তো তারা, যাই হোক, আমি সেইটাকে বলছি না, আমি বলছি উনি আমাকে এই জায়গা দিয়েছেন, আমি ক্ষমতা লোভী নই। আপনার আত্মসম্মানে লাগেনি সেই সময় দিদি? বছরের রাজনৈতিক জীবন আমার এক্ষুনি না, আমি বলছি আমার 52 বছরের রাজনৈতিক জীবন। আমি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এখানে এসেছি, হঠাৎ গিয়েছি, হঠাৎ মন্ত্রী হয়ে গেছি, এরকম ব্যাপারটা নয় কিন্তু। সুতরাং সেখানে নিশ্চয়ই মনে দুঃখ হয়েছে, কিন্তু আবারও বলছি না যে মনের দুঃখ অনেক সময় প্রকাশ করতে নেই। এটাই তো শিক্ষা, এটাই তো শিখেছি। এই জন্য আমি প্রশ্নটা করলাম যে আপনি অত্যন্ত দৃঢ়চেতা একজন স্বাধীনচেতা মহিলা, তিনি শৃঙ্খলাবদ্ধভাবে আপনি এর দলের মধ্যে থেকেছেন, আনুগত্য দেখিয়েছেন, কিন্তু সেই সঙ্গে মানে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এই আত্মসম্মান বোধটা তো ভীষণ, আমি দেখছি অনেকেই এই আত্মসম্মানে লেগেছেন, তারা সরে এসছেন বা অন্য কিছু করছেন। আপনার আত্মসম্মানে লাগেনি এই যে দীর্ঘ সময়টা এইভাবে থাকতে হয়েছিল? হ্যাঁ, আত্মসম্মানে লেগেছে, অবশ্যই লেগেছে, কেন মিথ্যে কথা বলবো, নিশ্চয়ই লেগেছে। কিন্তু ওইটা আত্মসম্মানের সাথে সাথে আনুগত্য, কারণ তিনি আমাকে একদিকে যেমন আত্মসম্মানে আঘাত হচ্ছে, তেমনি আরেকদিকে তিনি আমাকে দিয়েছেন একটা জায়গা, সেটাও আমি মনে রেখেছি। আমি কখনো আত্মসম্মানের এই বোধটাকে তার ওপরে, মানে তাকে সুপারসিড করবার সেটা চেষ্টা করিনি আর কি, সেই জন্য। কিন্তু বিশ্বাসযোগ্যতা যখন কোয়েশ্চেনেবল হয়ে যায়, যখন আনুগত্য কোয়েশ্চেনেবল হয়ে যায়, তখন সেটাকে মানা যায় না আর কি, তাতে আর রিলেশনশিপটা থাকে না। আমি যদি আপনাকে বিশ্বাসই না করি, তাহলে আমি কেন আপনাকে এই যে আপনি আমার সাথে যে ইন্টারভিউটা নিচ্ছেন, সেই ইন্টারভিউটা আমি দেবো কেন? এখন তো AI এর যুগ, আপনি ঠিক করে কিছু করে ফেলতে পারেন। আপনার ওপর আমার বিশ্বাস আছে বলে আমি এটা করছি। বিশ্বাস যেখানে নড়ে যাবে, তারপর তখন আর তো করা হবে, করবো না। যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছিলেন যে এরা সবাই বিজেপি থেকে যোগ দিক যদি সাহস থাকে, আপনি কি বলবেন, দেবেন? দেখুন, কোথায় যোগ দেব না যোগ দেব সেটা তো আমার ব্যাপার, সেটা আলাদা কথা। সাহসেরও কোনো ব্যাপার নেই, কিসের সাহস? এতে রাখার কোনো সাহসের ব্যাপার নেই। কোথায় যোগ দেব না দেব সেটা সবটাই যে যোগ দেবে তার ব্যাপার। সুতরাং সেটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে আমার দোষেই হয়তো আমাকে নিজেকে প্রকাশ করতে পারিনি ঠিক মতন, এটাই। এবং সর্বশেষ আর কি প্রশ্নটা করব আর কি, যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছিলেন আমি খুব মন দিয়ে শুনছিলাম। অতীতে যেগুলো বলেছেন, এই
যে যখন আস্তে আস্তে দল থেকে তার আস্তে আস্তে পাশ থেকে সবাই সরে যাচ্ছেন, তখনও যেগুলো বলেছেন সেগুলো আমি ভাবছিলাম। একটা বড় অংশ জুড়ে ওনার বক্তব্য থাকতো যে আসলে ভয় দেখিয়ে তাদের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। এবার এর সঙ্গে সঙ্গে তো এটাও আসে যে প্রত্যেকেরই তার মানে কিছু লুকোনোর ছিল, ভয় পাওয়ার ছিল, সেই জন্যই তারা ভয় পেয়েছেন আর কি। এই বিষয়টা আপনার ক্ষেত্রেও কি খাটে? আমার কোনো লুকোনো নেই, আমার কোনো লুকোনো নেই। আপনি আমার বাড়িতে আসেননি, আপনার যারা সহকর্মী তারা এসেছেন এখানে, আমার কোনো কিছু লুকোনো নেই। আপনি আসবেন, আপনাকে নিচ থেকে ওপর অবধি দেখিয়ে দেবো, দেখবেন আমি কীরকম থাকি। আমার বাড়ির সামনে কোনো পুলিশ থাকে না। আমার বাড়িতে গেটের মাথা দিয়ে দেখে দেখা যাবে কেউ উঁকি দিয়ে যে আমি বসে আছি কি বসে নেই। আমার চারপাশে কোনো লোক নেই, কোথাও আমাকে মানে কাউকে আটকাবার জন্য এখানে লোক থাকে না। এ আমাকে বলে লাভ নেই। এগুলো আমাকে একেবারেই যারা বলে না তারা হয়তো আমাকে ঠিকমতো জানে না। এটা এই বাড়িতে আমি জন্মেছি আর কি, আমার মায়ের বাড়ির পাশে, এই পাশের যে বাড়িটা মানে এই একই জমির ওপর, সেখানে জন্মেছি আমি। আর এই জমিটা মায়েরই জমি, তার উপরে আমি বাড়িটা করেছি আর কি। সে যে বাড়ি যেরকম ছিল সেরকমই আছে, সুতরাং সেখানে 15 বছরে 1 ইঞ্চি এদিক ওদিক হয়নি। আপনি আগেও যদি যারা আপনার সহকর্মী তারা এখানে এসে যারা দেখেছিল, আজও তারা আপনাকে বলবে যে একই আছে। আমার কোথাও কোনো ওরকম কিছু নেই যে ভয় পেতে হবে কিছু, ভয়ের কোনো ব্যাপার নেই। কিসের জন্য ভয়? এটা একটা তৈরি করা জিনিস বলা হচ্ছে। ভয়ের ব্যাপার কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে ফোন করে বলেন রাগের মাথায় বলে দিয়েছিলাম, ওটা আসলে কিছু না, আপনি ভুলে গিয়ে আবার ফেরত চলে যাবেন? না, সেটা উনি বলবেন না। উনি তো আর রাগের মাথায় বলেননি, উনি ভেবেচিন্তেই বলেছেন। রাগের মাথায় কেন বলবেন? আর তাছাড়া একবার যখন প্রশ্ন থাকে কিছুতে, সেটার শিকড়টা নড়ে যায়, সেই শিকড়টা আবার নতুন করে তৈরি করা যায় না। মানে ওই আয়না ভেঙে যাওয়ার মতো আর জোড়া লাগার কোনো সম্ভাবনাই নেই বলছেন? অবশ্যই একবার ভেঙে গেলে কি সেটা হয়? কখনো হয় না। বিজেপির যে জয়টাকে, এই জয়টাকে উনি অস্বীকার করেন এবং বলেন এই জয়টা জনমানসের প্রতিফলন না। আপনি সহমত? না, এগুলো সবই কিন্তু বিচারাধীন আছে, সুতরাং আমি এর ওপর কিছু বলছি না। কিন্তু ফ্যাক্ট রিমেন্স, ঘটনা হলো যে এই সরকার যা এখন বাংলায় আছে সেটা বিজেপির সরকার, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলছে। হ্যাঁ, ওই একটা সিটি শুধু বিচারাধীন ধরে নিচ্ছি আমি, কিন্তু সেটা বাদ দিলে সামগ্রিকভাবে বিজেপির সরকার সম্পর্কে আপনার একদিনে মূল্যায়ন কি? না, আমি এক্ষুনি ওই মূল্যায়ন নিয়ে এক্ষুনি কথা বলছি না, ধীরে ধীরে বলবো, যখন দেখবো ভালো করে আরও দেখবো তখন মূল্যায়নের কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি আপনার সামনের রাজনৈতিক জীবনটা অনেক সুন্দর হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।